এই গল্প শুধু করিম চাচার একার নয়, বরং এফডিসির গেটে ঝুলে থাকা হাজারো জুনিয়র শিল্পীর চাপা পড়া দীর্ঘশ্বাস আর বঞ্চনার এক নির্মম আখ্যান। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী একবার আক্ষেপ করে বলেছিলেন, সিনেমা কোনো একক ব্যক্তির নয়, এটা সম্মিলিত ঘামের ফসল। অথচ আমরা যখন মানুষের ঘামকে মর্যাদা দিতে শিখি না, তখন সেই শিল্প দীর্ঘস্থায়ী হয় না। আমরা যখন সিনেমা হলে অন্ধকারের ভেতর প্রিয় নায়কের গ্র্যান্ড এন্ট্রি দেখে শীষ দেই কিংবা তার জৌলুসে মুগ্ধ হই, তখন কি একবার আমাদের চোখ যায় ওই একই ফ্রেমের এক কোণে দাঁড়িয়ে থাকা ম্লান চেহারার মানুষটির দিকে? পর্দার যে মহাতারকাকে দেখে আমরা হাততালি দেই, তার ঠিক কয়েক ফুট দূরে হয়তো এমন কেউ ঝাপসা হয়ে দাঁড়িয়ে আছেন যার পকেটে রাতে বাড়ি ফেরার ভাড়া নেই, কিংবা যিনি গত 2 দিন ঠিকমতো পেট ভরে ভাতও খাননি। আমাদের কাছে তারা স্রেফ এক্সট্রা বা ভিড় বাড়ানো মানুষ। কিন্তু ঢাকাই সিনেমার এই জ্যান্ত প্রপসদের জীবনের গল্প যে কোনো ট্র্যাজেডি ফিল্মের চিত্রনাট্যের চেয়েও ভয়াবহ। সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত করিম চাচা খ্যাত অভিনেতা আব্দুল করিম খানের বিদায়ের খবরটি ঢাকাই সিনেমার সেই ঘুটঘুটে অন্ধকার চিত্রটি নতুন করে সামনে এনেছে। দীর্ঘ 30 বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। কখনো তার চরিত্রগুলো ছিল বস্তিবাসী, ভিক্ষুক, ভৃত্য, কখনো বা মিছিলের ভিড় বাড়ানো একজন অতি সাধারণ মানুষ। এই গল্প শুধু করিম চাচার একার নয়, বরং এফডিসির গেটে ঝুলে থাকা হাজারো জুনিয়র শিল্পীর চাপা পড়া দীর্ঘশ্বাস আর বঞ্চনার এক নির্মম আখ্যান। সিনেমার ঝলমলে পর্দায় আমরা যখন নায়ক নায়িকাদের বিলাসবহুল জীবন দেখি, তখন বিশ্বাস করতে কষ্ট হয় যে ফ্রেমে এক কোণে দাঁড়িয়ে থাকা মানুষটির দিন কাটে চরম অনিশ্চয়তায়। এই ইন্ডাস্ট্রিতে কাজের কোনো নির্দিষ্ট নীতিমালা বা প্রাতিষ্ঠানিক সিস্টেম নেই। চারপাশে সবাই যখন নিজেদের মধ্যে ভাই ব্রাদার সম্পর্কের জোরে কাজ পায়, তখন সাধারণ জুনিয়র আর্টিস্টরা কোনো শক্তিশালী রেফারেন্স বা দালালের আশীর্বাদ ছাড়া কাজই পান না। এই শোষণের মূলে রয়েছে এফডিসির কুখ্যাত সর্দার প্রথা বা মিডলম্যান সিস্টেম। একজন প্রডিউসার হয়তো একজন জুনিয়র শিল্পীর পারিশ্রমিক বাবদ 1500 টাকা বরাদ্দ করেন, কিন্তু সেই টাকা যখন সর্দার বা দালালের হাত ঘুরে শিল্পীর হাতে পৌঁছায়, তখন তা বড়জোর 700 থেকে 800 টাকায় গিয়ে ঠেকে। এই কমিশন বাণিজ্যের জাতাকলে পিষ্ট হয়ে দিনভর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা খাটুনি খাটেন তারা। এমনকি শুটিং সেটে খাবারের ক্ষেত্রেও চলে অমানবিক বৈষম্য। বড় তারকারা যখন এসিতে বসে দামি ক্যাটারিং এর বিরিয়ানি খান, এই অবহেলিত মানুষগুলো তখন সেটের এক কোণে তপ্ত রোদে বসে নিচু মানের বাসি তেহারির প্যাকেট খোলেন। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী একবার আক্ষেপ করে বলেছিলেন, সিনেমা কোনো একক ব্যক্তির নয়, এটা সম্মিলিত ঘামের ফসল। অথচ আমরা যখন মানুষের ঘামকে মর্যাদা দিতে শিখি না, তখন সেই শিল্প দীর্ঘস্থায়ী হয় না। ঢাকাই সিনেমায় এই শিল্পীদের মধ্যে এক অলিখিত হায়ারার্কি বা স্তর বিন্যাস আছে। যারা শুধু ভিড় বাড়ান তারা ক্রাউড, যারা 2-1 লাইন সংলাপের সুযোগ পান তারা জুনিয়র আর্টিস্ট, আর যারা নায়কের হাতে মার খান তারা ফাইট এক্সট্রা। কিন্তু নাম যাই হোক, দিন শেষে তাদের কোনো ব্যক্তিগত পরিচয় নেই, তারা স্রেফ সংখ্যা মাত্র। একটুখানি সম্মান আর স্বীকৃতির জন্য এই মানুষগুলো কত তৃষ্ণার্ত থাকেন তার বড় প্রমাণ আব্দুল করিম খান নিজেই। তারেক মাসুদের মাটির ময়না সিনেমায় যখন তিনি জীবনের একমাত্র বড় চরিত্রটি পেয়েছিলেন, উত্তেজনার বশে শুটিংয়ের প্রথম দিনেই নিজের সামর্থ্য অনুযায়ী সুটেড বুটেড হয়ে সেটে হাজির হয়েছিলেন তিনি। একটা ভালো চরিত্র, একটুখানি সম্মান, এইটুকুই তো তাদের সারা জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। কিন্তু লাইট ক্যামেরা বন্ধ হতেই তারা আবার মিশে যান নামহীন ব্রাত্য মানুষের ভিড়ে। করিম চাচার গল্পটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঢালিউডের অন্য জুনিয়র আর্টিস্টদের দিকে তাকালে এই বেদনার আরো অনেক জীবন্ত রূপ চোখে পড়ে। একসময় নিয়মিত জুনিয়র শিল্পী সাথীর কথা ভাবুন। শাবানা বা জসিমের মতো কিংবদন্তিদের সিনেমায় যিনি কাজ করেছেন, সেই সাথীর আজ ঢাকায় কোনো স্থায়ী ঠিকানা নেই। পেয়ারাবাগ বস্তিতে মানবেতর দিন কাটানো এই নারী আজ টিকে থাকার লড়াইয়ে কখনো হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী, কখনো সুপার শপের আয়া হিসেবে কাজ করছেন। আরেক শিল্পী হাসির কথা বলা যায়, যিনি কাজ না পেয়ে হাজারিবাগে পিঠার দোকান চালিয়ে কোনো মতে জীবন পার করছেন। যৌবনের সিনেমার প্রতি যে অন্ধ ভালোবাসা নিয়ে তারা এফডিসির গেটে এসেছিলেন, বয়সের ভারে আজ তা বিষাক্ত অভিমানে পরিণত হয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে পেশা বদলেছেন, আবার কেউ কেউ বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেছেন, যাদের খবর পত্রিকার পাতায় স্থান পাওয়ার যোগ্য মনে করেনি কেউ। জুনিয়র আর্টিস্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন থাকলেও বাস্তবে তা একটি নাম সর্বস্ব ক্লাব মাত্র। প্রায় 350 জন সদস্যের এই সংগঠনটি শিল্পীদের ন্যূনতম নিরাপত্তা দিতেও ব্যর্থ। এমনকি শুটিংয়ের সেটে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে কেউ পঙ্গু হলেও সেই চিকিৎসার ভার কেউ নেয় না। সবচেয়ে ভয়ঙ্কর এবং লজ্জার বিষয় হলো, এই মানুষগুলো চরম অসহায়ত্ব। যখন ইন্ডাস্ট্রিতে সিনেমার দুর্দিন চলে, তখন টিকে থাকার লড়াইটা অমানবিক হয়ে ওঠে। বেঁচে থাকার তাগিদে অনেক নারী এক্সট্রা শিল্পীকে তখন বাধ্য হয়ে নামতে হয় অন্ধকার পথে। পেটের দায়ে নিছক এক মুঠো ভাতের জন্য অনেক শিল্পী জড়িয়ে পড়েন দেহ ব্যবসায়। একটি শিল্প মাধ্যমের জন্য এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে? সিনেমা একটি সম্মিলিত শিল্প। এখানে প্রধান চরিত্রের যেমন গুরুত্ব আছে, তেমনি ফ্রেমে থাকা প্রতিটি ধূলিকণার মতো মানুষেরও সমান অবদান রয়েছে। সময় এসেছে এই আধুনিক দাসত্ব বন্ধ করার। আমাদের দাবি স্রেফ দয়া নয়, বরং অধিকার। সর্দার প্রথা বিলোপ করে সরাসরি
পারিশ্রমিক প্রদান, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এক্সট্রা শব্দটার মাঝেই যেন এক ধরনের তাচ্ছিল্য মিশে আছে। যারা নিজেদের স্বপ্ন আর যৌবন বাজি রেখে আমাদের বিনোদন দিয়ে যাচ্ছেন, তাদের শেষ জীবনটা কেন এমন ধুকে ধুকে কাটবে? রূপালী পর্দার এই কৃত্রিম গ্ল্যামার কি পারবে এই হাজারো মানুষের দীর্ঘশ্বাসের দাগ মুছে দিতে? একটি সমাজ বা ইন্ডাস্ট্রি তখনই দেউলিয়া হয়ে যায় যখন তার শিল্পের কারিগরদের দেহ বিক্রি করে ভাত কিনতে হয়। ঢাকাই সিনেমা কি কোনোদিন এই কলঙ্ক থেকে মুক্তি পাবে, নাকি এই দীর্ঘশ্বাসগুলো কেবল এফডিসির দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হয়ে রয়ে যাবে?